নাবালিকাকে মদ খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ। নদিয়ার পলাশীপাড়ায় এই ঘটনায় প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকাকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি, যে অভিযোগ উঠে আসছে মদ খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ। ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সমীর রয়েছে আমার সঙ্গে। সমীর, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে? দেখো সোনিয়া, গত সোমবার রাতে সারা বাংলা যখন কালী পুজোর আনন্দে মেতে উঠেছিল, ঠিক সেই সময় মেতে উঠেছিল পলাশীপাড়া থানা রাধানগর গ্রাম। এবং ওই রাতে গভীর রাত পর্যন্ত কিন্তু পুজোর তোড়জোড় চলছিল এবং সেই কারণে গ্রামের লোকজনও জেগেছিল। রাত ঠিক 1:30 নাগাদ ওই গ্রামেরই এক নাবালিকা সে বাড়ির বাইরে বেরোয় পুজো দেখতে, এবং সেই সময় তার প্রতিবেশী দাদা সৌমেন প্রামাণিক তাকে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে তাকে জোর করে মদ্যপান করায় বলে অভিযোগ। এবং মদ্যপান করার পরে সে অসুস্থ হয়ে পড়ে এবং এরপরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এবং দীর্ঘক্ষণ ধরে ওই নাবালিকা বাড়ির বেরোনো সত্ত্বেও যখন সে বাড়িতে ঢোকেনি, তখন বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করে এবং খুঁজে পায়নি। এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর প্রায় ঘন্টাখানেক পর সেই নাবালিকা যখন বাড়িতে যায়, তখন নাবালিকার পরিবার তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন নাবালিকা সেই দাদার কীর্তি কিন্তু খুলে বলে। এবং এরপরে গতকাল নাবালিকার পরিবার পলাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করে এবং অভিযোগের ভিত্তিতে গতকালই ওই দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আজকে তাকে তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়েছে এবং 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সোনিয়া, বেশ। ছেলেটিকে ওর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অভিযোগ পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের টিম মুভ করে, আমরা খবর নিই যে ও পালানোর চেষ্টা করছে, ও পালিয়ে যেতে পারে বাইরে কোথাও। পুরো এলাকা ঘিরে ফেলি আমরা, ঠিক পিন পয়েন্টের ওর বাড়িতেই আমরা সেই টাইমে রেড করি যখন ও পালানোর চেষ্টা করছিল এবং বাড়ি থেকে বেরোনোর সময় ছিল, সেই সময় ওকে আমরা ধরে দিই। পক্সো ধারায় মামলা রুজু হয়েছে এবং পক্সো সঙ্গে রেপের সেকশন আছে। আমরা এনশিওর করব এই কেসে যাতে দ্রুত সাজার ব্যবস্থা করা যায় এবং এর কঠোর থেকে কঠোরতম সাজা হয়। অন্যদিকে আরো একটা মর্মান্তিক ঘটনা, মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ। বন্ধ ইট ভাটায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় নাবালিকা। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই নৃশংস ঘটনা কে বা কারা ঘটালো, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? একদম, দেখো, রবিবার থেকেই নাবালিকা নাবালিকা তিনি ভারসাম্যহীন, তিনি নিখোঁজ ছিল, বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কিন্তু তার 2 দিন পরেই দেখা যায় তার একটি অর্থাৎ ছোট জাগুলিয়া বড়া এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে সেখানে রক্তাক্ত তার দেহ উদ্ধার, আহত অবস্থা দেখতে পায়। তারপরেই পুলিশকে খবর দিয়ে পুলিশ সেখান থেকে উদ্ধার করে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পুলিশ প্রথমে বলছিলেন যে এই নাবালিকাকে অ্যাক্সিডেন্ট করে সেখানে রয়েছে, কিন্তু সেটা একটা পরিত্যক্ত এলাকা, সেখানে কোনো রোড অ্যাক্সিডেন্টের ব্যাপারই নেই। তারপরে 2 দিন পরে খোঁজ পায় নাবালিকার পরিবার। তারপরেই তারা জানতে পারে যে এই নাবালিকাকে পাড়ারই আর এক যুবক তাকে নিয়ে গিয়ে সেখান থেকে মানসিক নির্যাতন এবং তাকে ধর্ষণ করেছে এমনটা অভিযোগ, এবং তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে দিয়ে আসা হয়েছিল। পরবর্তীকালে সেই পরিবারের ভিত্তিতে এক দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে। তার কারণ সেই নাবালিকাকে নিয়ে মানসিক ভারসাম্য নাবালিকাকে নিয়ে গেছিল পড়শি এক যুবক, ফলে সেখান থেকে গিয়ে তার শারীরিক অত্যাচার করে, তাকে ধর্ষণ করা হয়। তারপরে তাকে সেখান থেকে ফেলে দিয়ে সেখান থেকে তার অচৈতন্য অবস্থায় তাকে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীকালে এলাকার মানুষ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পুলিশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারপরেই কিন্তু লিখিত অভিযোগ দায়ের করে দত্তপুকুর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনা ঘটেছিল রবিবার রাত্রে সন্ধ্যের পরে। ওনাকে পাওয়া গিয়েছে বারাসাত হাসপাতাল থানায়। আমরা এই বারাসাত থানায় হাসপাতালে পেয়েছি। আমাদেরকে যেটা কানে খবর আছে অ্যাক্সিডেন্ট বলে ওনারা ভর্তি করেছিল। পরবর্তী আমরা যখন ওকে বাড়ি নিয়ে আসি, তখন বাড়ির থেকে দেখা শিখতে করার পরে আমাদের ধারণা হলো যে ওর সঙ্গে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি, অতএব ওর সঙ্গে কোনো শারীরিক সম্পর্ক বা রেপ করার চেষ্টা করেছিল। তারপরে আমরা দত্তপুকুর থানায় এসে অভিযোগ জানাই। আজকের 3 দিন হয়ে গেল, এখনও কোনো মেয়েদের মেডিকেল চিকিৎসা পেলাম না। যে শুনেছি একজনকে গ্রেপ্তার করেছে, আমাদের ধারণা আরও কেউ থাকতে পারে। চাইছি আমরা কঠোর সাজা চাইছি আসামির। গত 19 তারিখে একটা কমপ্লেন পাই একটা ফ্যামিলি থেকে যে তাদের একটা 15 বছরের মেয়ে, যে বেসিক্যালি একটু মেন্টালি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড আছে, তাকে পাওয়া যাচ্ছে না বলে। আমরা তার আগেই একটা জিনিস জানতে পেরেছিলাম যে আমাদের কদমগাছি আন্ডারে একটা অ্যাবান্ডেন্ট ব্রিকফিল্ড আছে, সেখানে একজন ইনজিওর্ড মেয়েকে পাওয়া গেছে এবং সে বারাসাত থানাতে অ্যাডমিশন হয়েছে। পরবর্তীকালে এই কমপ্লেনটা যখন আসে, আমরা তার ফ্যামিলিকেও জানাই। হসপিটালে তারা যায়, আইডেন্টিফাই করে যে হ্যাঁ একটা ওড়ি মেয়ে আছে, এবং তারা মেয়েটির সাথে কথা বলে বা বুঝতে পারে যে সে সেক্সুয়ালি অ্যাসল্টেড হয়েছে। আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে অ্যাকিউজড আছে তাকে আইডেন্টিফাই করি, প্রলং ইন্টারোগেশনের পরে সে সেটাকে অ্যাকসেপ্ট করে।
অন্যদিকে শ্রীরামপুরে ওয়ালস হাসপাতাল, শিশু চুরি হয়ে গেল সেখান থেকে। বৃহস্পতিবার কোন্নগরের বাসিন্দা সন্তানের জন্ম দেন, আর আজ হাসপাতাল থেকে শিশু কন্যা নিয়ে চম্পট। রানার কাছ থেকে আরো ডিটেল জানবো। রানা, অবশ্য পরে সেই শিশুকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু কে এই মহিলা, কে শিশুকে নিয়ে চুরি করে পালিয়ে গিয়েছিল, কিছু জানা গেল? হ্যাঁ সোনিয়া, দেখো একদমই তাই, যে ঘটনার 1 ঘন্টার মধ্যেই কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ তারা শ্রীরামপুর নগর মোড় এলাকা থেকে রোজিনা বেগম নামে এক ফুরফুরার বাসিন্দা এক মহিলাকে, তাকে ওই শিশু সমেত যে চুরি করে নিয়ে যাচ্ছিল শিশু সমেত পুলিশ তাকে ধরে। ঘটনার পরেই কিন্তু শ্রীরামপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তারা রাস্তা নাকা চেকিং শুরু করে। সেই নাকা চেকিংয়ের সময় কিন্তু এই ধরা পড়েছে। তবে পুলিশ এখনও তদন্তের স্বার্থে এই যে মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে যে এ অন্য কোনো শিশু চুরি পাচার চক্রের মধ্যে জড়িত রয়েছে কিনা, বা কী উদ্দেশ্যে সে শিশুটাকে চুরি করেছিল সেটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি এই ঘটনায় যে পুলিশ যে যারা ওই নাকা চেকিং করার সময় ওই যে মহিলা সমেত যে শিশুটিকে আটকেছে, তাদের কিন্তু চন্দননগর কমিশনারেট অমিত পি জাওয়ালকি তাদের পুরস্কৃত করেছেন। বেশ, 7 দিন হয়েছে সিজার হয়েছে আমার। আজকে ছুটি ছিল, ছুটি করিয়ে নিচ্ছে, আমি নিয়ে এসে বসিয়েছিলাম, বসিয়ে গাড়ি করতে গেছি, আর একটা মুসলিম বউ এসে বসেছিল ওর কাছে, বসে বলে আমাকে একটু বাচ্চাটা দেবে। আমার বউ তো বুঝতে পারিনি, বৌদিটা ওর বাচ্চাটাকে দিয়ে ওর কোলে দিয়ে দিয়েছে, বলে একটুখানি নেবো, আমারও মেয়ের বাচ্চা হয়েছে না, ও শিশিতে আছে 6 মাস ধরে, একটু দেবে, আমার ইচ্ছে করতে দিয়েছে, ওকে নিয়ে পালিয়ে গেছে। ট্রাফিকের যে অফিসার আমাদের এই কাজটা করেছে, কাজ প্রম্পটনেস, সাথে সাথে নাকা চেক করা, ছবি মিলিয়ে একজনকে ডিটেন করা, এত তাড়াতাড়ি কাজ আপনারা হয়তো সিনেমায় শুনে দেখেন। তো সেইটার জন্যই ওকে মাননীয় সিপি স্যার ওনার তরফে আপাতত 10,000 টাকা একটা রিওয়ার্ড মানি ওনাকে এবং তার টিমকে আমরা দিচ্ছি। পরবর্তীকালে এমনি নর্মাল প্রসেসে যেটা রিওয়ার্ড হয় সেটা দেওয়া হবে। তার জন্য আমরা চন্দননগর পুলিশ কমিশনের তরফ থেকে খুবই আনন্দিত বোধ করছি। গ্যাস সিলিন্ডার বোঝাই গাড়িতে মদ, ছবি দেখালেই বুঝতে পারবেন পুরুলিয়ার গ্রামে লুকিয়ে গাড়ি ঢুকেছে, আর তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একেবারে মহিলারা নষ্ট করে দিচ্ছেন সেসব মদের বোতল। আরো ডিটেল জানবো, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এই গ্রামে লুকিয়ে মদের গাড়ি ঢুকছিল কেন, এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি থরে থরে মদ সাজানো ছিল যেগুলো মহিলারা নষ্ট করে দিয়েছেন? দেখো শুনি, এই গ্রামে বেশ কয়েক জায়গায় মদ বিক্রি হতো এবং এই মদ আসতো একেবারেই জয়পুর টাউন থেকে বলে জানতে পেরেছি আমরা, এবং এই মদ গোপনে নিয়ে আসা হতো গ্রামে, এবং এই মদের কারণেই মহিলাদের অভিযোগ যে গ্রামে নিত্যদিনের অশান্তি হতো, চুরি হতো, ঝামেলা হতো, পারিবারিক সমস্যা তৈরি হতো এই মদকে কেন্দ্র করে। অবশেষে মহিলারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয় যেখান থেকে মদ আসছে, কোথা থেকে আসছে খোঁজ খবর লাগিয়ে আজ সকালবেলায় একেবারেই মদের গাড়ি ধরে ফেলে। দেখে যে একটি গ্যাস বোঝাই গাড়ি আসছে, তার পেছনে লুকানো রয়েছে কয়েকশো মদের বোতল, এবং তারা সেগুলো নিয়ে নষ্ট করে দেয় গ্রামের মাঝে। তারা মদের বোতল যত ছিল কয়েকশো মদের বোতল নষ্ট করে দেয়, এবং গ্রামবাসীরা যারা কয়েকজন বেআইনিভাবে এই মদ বিক্রি করত, এই বাংলার মদ, সেই মদ বিক্রির বিরুদ্ধে তারা আগে যেমন সবর হয় তেমনি পাশাপাশি তাদের হুঁশিয়ারি দেয় যে গ্রামে কোনোভাবেই মদ বিক্রি করা যাবে না। যদিও লিখিত কোনো জায়গায় কোনো অভিযোগ করেনি গ্রামের মহিলারা, গ্রামের মহিলাদের বক্তব্য হচ্ছে মদ গ্রামে ঢুকতে দেওয়া যাবে না। আর সেই অভিযান আজকে তারা চালায়, যেভাবে গোপনে মদ নিয়ে আসছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে মদের বোতল তারা নষ্ট করে দেয়। পূজা আছে, কোনো ছেলে ঘরে নাই, সব মদ খাইয়ে নিয়ে সব মেয়ে ছেলেকে মারধর করছে, ঝগড়াঝাটি করছে, অত্যাচার করছে, ছেলে মেয়েরা কান্নাকাটি করছে। কি করবে? মদ খাইয়ে নিয়ে প্রচন্ড অত্যাচার হচ্ছে আমাদের এখানে। অবজেকশন করছি, মদ বিক্রি যেমন হয় নাই, আমরা বহুত অসুবিধা হচ্ছে, ছেলে চুলিও খাচ্ছে, মারধর হচ্ছে, আবার তো জোয়ান বেটাকে কাটতেও যায়, ওই জন্য আমরা মদকে লুট করেছি।
চুচুড়ায় উদ্ধার রাশি রাশি ভোটার তালিকা। এসআইআর আবহ, আর এসআইআর আবহে গঙ্গার পারে ভোটার লিস্ট উদ্ধার হলো। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে এ সম্পর্কে ছবি দেখাচ্ছি আপনাদের, থরে থরে ভোটার লিস্ট। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, কিভাবে, কারা রাখলো, কোথা থেকে এলো এই সব ভোটার তালিকা? স্বাভাবিকভাবে প্রশ্নগুলো উঠছে। দেখো, বড় প্রশ্ন, জেলা শাসক দপ্তর, ঢিলছড়া জেলা শাসক দপ্তরের থেকে ঢিলছড়া দূরত্বে এই যে গুছিয়ে গুছিয়ে যে ভোটার তালিকা, যে ওখানে পড়ে থাকতে নির্জন এলাকায়, যেখানে প্রতিদিনই মানুষেরা গঙ্গার পাড়ে, প্রিয়নগর ধার মাঠের ধার, প্রিয়নগর মাঠের ধারে গঙ্গার পাড়ে অনেক মানুষের জানা থাকে, কিন্তু যখন বিকেলবেলা দেখতে পাই গোছা গোছা ভোটার তালিকা ওখানে পড়ে রয়েছে, এলাকার বাসিন্দারা বা যারা পথচারী যারা ঘুরতে আসে ওই গঙ্গার পাড়ে, তারা প্রশ্ন করছে যে এটা তো প্রশাসনের কাছে থাকা দরকার, বা এইভাবে যেভাবে পড়ে রয়েছে কোথাও একটা সিকিউরিটি কোনো যেভাবে ভোটার তালিকা পড়ে রয়েছে, ভোটার তালিকা একটা প্রয়োজনীয় জিনিস সেখানে পড়ে রয়েছে, এইটা নিয়ে বড় একটা স্ক্যাম হতে পারে ভোটার তালিকা নিয়ে, যে কিভাবে এরকম পড়ে রইলো, যেখানে এসআইআর নিয়ে এত নির্বাচন কমিশন এত কিছু তৎপর রয়েছে, সেখানে কিভাবে নির্জন এলাকায় এত গুছু ভোটার তালিকা ওখানে পড়ে রইলো। এলাকা বাসিন্দারা যেমন প্রশ্ন করছে, প্রশাসনের নজরে যাতে আসে সেটাও তারা বলছে। সোনিয়া, বেশ, কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে, তাহলে তার দায় কার? আর এবার নজর রাখবো আইনের বেড়াজালে মানসিক ভারসাম্যহীন। হ্যাঁ, ভারতে এসে আটক বাংলাদেশের সাতক্ষীরার যুবক। ঠিক কি ঘটেছে অনুপমের কাছ থেকে জানবো। অনুপম, কিভাবে আইনের বেড়াজালে মানসিক ভারসাম্যহীন? দেখো, এই যে স্বরূপনগরের যে বিতারি সীমান্ত, সেই বিতারি সীমান্তে 12 বছরের এক যুবক গত 8 বছর আগে মমিনুর রহমান বলে একজন, সে সীমান্ত পার হয়ে চলে আসে ভারতের বিতারি গ্রামে। সে মানসিক ভারসাম্যহীন এবং এলাকায় ঘুরতে থাকে, উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে থাকে, না খাওয়া না দাওয়া। এলাকার মানুষ বুঝতে পেরে তাকে, যে সে ভারসাম্যহীন বুঝতে পেরে তাকে খাওয়া দাওয়া দেয়, এবং এই 8 বছর ধরে তাকে আগলে রেখেছে এলাকার যুবক এবং কিছু মানুষ। এবং গত কয়েকদিন আগে একটি যুবক তার ছবি নিয়ে পোস্ট করে এবং ভাইরাল হয়ে যায় সেই ছবিটা, যে তাকে কেউ চেনে কি না, তার বাড়ি কোথায়, এমন বক্তব্য সে রাখে। এই ছবি, এই ভাইরাল ভিডিও দেখতে পায় বাংলাদেশের আশাশুনি গ্রাম থেকে এই মমিনুর রহমানের বাবা মা, এবং দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই এই যে যুবক এই ছবিটা ভাইরাল করেছিল তার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে, এবং তারপরে তার সঙ্গে ফোনে কথাবার্তা হয়, এমনকি তার ছেলের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথাবার্তাও বলে, এবং তারা চিনতেও পারে। এরপর তার যে বাংলাদেশের যেসব নথিপত্র, সেসবগুলো মেল মারফত এইসব যুবকদের হাতে তুলে দেওয়া হয়, এবং তারা বিএসএফ এবং স্বরূপনগর থানার পুলিশের কাছে সেই সবগুলো দিয়েছে। এবং এলাকার মানুষ এবং এই মমিনুর রহমানের পরিবারের যেটা দাবি, অবিলম্বে যাতে তাদের সন্তানকে তাদের পরিবারের হাতে, তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায়, তাদের পরিবারের ছেলে ফিরে পায়, এমনটাই কিন্তু দাবি করছে তার একদিকে তার পরিবার, এবং এই বিথারি গ্রামের মানুষও চাইছে যাতে এই যুবক। কিভাবে জানতে পারলেন, কিভাবে আপনার ছেলে? ফেসবুকে পেয়েছিলাম ওর ফটোটা। কত বছর আগে হারিয়ে গিয়েছিল? 8 বছর আগে আমার ছেলের মিসিং ডায়েরি করা আছে, 8 বছর আগে। আপনার বাড়ি কোথায়? বাংলাদেশ। এটা কি আপনারই ছেলে? এটা প্রকৃত জানেন তো? এটা আমারই ছেলে। ওর নাম কি? আপনার ছেলের নাম কি? মুমিন। আমার দাবি ভারত সরকারের কাছে আমার ছেলেটা আমার কাছে এটার জন্য সেই ব্যবস্থা যেন সরকার থেকে করে। আমি একটা ফানি ভিডিও করি, পোস্ট করার পরে তখনই ওনারা কমেন্ট করে আমার কাছে যে এরকম ওই ছেলেটা আমাদের পরিচিত লাগছে, এই ছেলেটার পরিচয়টা আপনারা একটু বলবেন। ওরা অ্যাড করে দিয়েছিল, ফোন নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ওদের ইমো নাম্বারটা আমার সব দিয়ে দিয়েছিল। আর আমি ইমিডিয়েটলি তো আমাদের ওইদুল্লাহ গাজী, ওনার সাথে যোগাযোগ করি যে আমাকে এরকম একটা কমেন্ট করেছে। ও আমার কমেন্টটা পড়িয়ে ওখান থেকে ইমো কিংবা ওদের ফোন নাম্বারটা নিয়ে যোগাযোগটা করে ওনাদের সাথে। 2016-17 নাগাদ এর যখন 12 বছর বয়স ছিল, এ তখন হঠাৎ তারালি হাকিমপুর এই সংলগ্ন এরিয়ায় ঘোরাফেরা করে। আমরা কিছু মানুষ একে জিজ্ঞাসা করি, কিন্তু কোনো কথাবার্তা বলতে পারে না। এইভাবে দীর্ঘ 8 বছর এখানে ও আমাদের মাঝেই আছে। প্রশাসনিক নিয়ম কানুন অনুযায়ী
একে বাংলাদেশে ফেরত দেওয়া যায়, বাবা মায়ের কাছে ফেরত দেওয়া যায়, সেই চেষ্টা আমরা এই 3-4 দিন ধরে করে যাচ্ছি। সমুদ্রে গিয়ে নিখোঁজ কাঁথির মৎস্যজীবী, স্বামীকে খুন করে সমুদ্রে ফেলে দেওয়ার অভিযোগ। ট্রলার মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ স্ত্রীর। কি অভিযোগ উঠছে? সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, অভিযোগ তো জানানো হয়েছে, কিছু ব্যবস্থা নেওয়া হলো বা সেই অভিযোগ সম্পর্কে কিছু জানা যাচ্ছে? মারাত্মক অভিযোগ, এবং সেই অভিযোগ আনছে কিন্তু ওই মৎস্যজীবীর পরিবার, তার স্ত্রী, তার ছেলে কিন্তু গুরুতর অভিযোগ আনছেন। তারা বলছেন যে টাকা পেতেন, পাওনা টাকা চেয়ে বারবার তাগাদা দিয়েছিলেন বলেই তাকে মাছ ধরতে নিয়ে যাওয়ার নাম করে একেবারে সমুদ্র মোহনায় তাকে জলে ফেলে দেওয়া হয়েছে। এরকম গুরুতর অভিযোগ পুলিশ তদন্ত করে দেখছে, এবং যেটা বলা হচ্ছে পরিবারের তরফে যে তাকে মাছ ধরতে সমুদ্রে নিয়ে যাওয়ার নাম করে জলে ফেলে দিয়ে বলা যায় যে খুন করা হয়েছে। কাঁথির পেটুয়াঘাট মৎস্যবন্দর এলাকার ঘটনা, যে ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, এবং পরিবারের তরফে জানানো হয়েছে, পুলিশকে সব কিছু জানানো হয়েছে যে তাকে ফোন করে ডাকা হয়েছিল, বা ফোন করে বারবার করে টাকা নিয়ে যে গণ্ডগোল একটা সৃষ্টি করা, সবটাই কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে এই ঘটনার সামনে আসার পর অনেকেই অবাক হয়েছেন, কারণ মৎস্যজীবী, তার যে ট্রলার মালিক, তাকে এভাবে যদি সত্যি হয় অভিযোগ, যদি এরকম ঘটনা ঘটে, তাহলে কিন্তু একবারে অবাক হচ্ছেন সবাই, এবং সবাই চাইছেন যে প্রকৃত ঘটনার তদন্ত হোক, তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিক, পদক্ষেপ নিক, এটাই চাইছেন। এবং সকলেই চাইছেন যে এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে, এবং মৎস্যজীবীরা যারা সমুদ্রে যান তাদের পেশার তাগিদে রুটি রোজগারের আশায় তাদেরকে যদি খুন হতে হয় বা নিখোঁজ হয়েছে, আদতে কি হয়েছে, সবটা পুলিশ খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করুন, এটাই চাইছেন। এবং ঘটনা জানাজানি হওয়ার পর শুধু মৎস্যজীবী নয়, এলাকার মানুষদের মধ্যেও কিন্তু একটা বলা যায় শোরগোল পড়ে গেছে। এবং এই ঘটনা কাঁথির ঘটনা, কাঁথির পেটুয়াঘাট, তুমি জানবে যে এখানে কিন্তু মৎস্যজীবীদের একটা বন্দর রয়েছে, এখান থেকে রসুলপুর যে নদী পেরিয়ে সেখানে কিন্তু মাছ ধরতে যান সকলে, সেখানেই এ ধরনের ঘটনা, আর তা নিয়ে হইচই শুরু হয়েছে, শোরগোল শুরু হয়েছে, পুলিশের তদন্তও শুরু হয়েছে। বেশ, ওখানকার লোকগুলো বলছে পড়ে গিয়ে আবার উঠছে নাকি, ও মানে উঠার চেষ্টা করেছে। ট্রলারে এত লোক আছে, কিন্তু কেউ একটা দড়িও ফেলেছে দিদি, তো তাহলে দড়িটা ধরে উঠে যেত। কেউ কিছু করেনি, আর খবরও দেয়নি। মালিক এখনো কোনো যোগাযোগ করতে চাচ্ছে নি, খুঁজতেও বেড়াচ্ছে নি, কিছু করছে নি। সে যাবে না, জোর জবরদস্তি ওকে বাড়ি থেকে কালকে নিয়ে গেছে, বারবার বলছে যে আমি যাবো না, আমি টাকা পাবো, আমার টাকাটা দিয়ে দে, তারপরে আমি এ ভেসে যাবো না, আমি আগের ভেসে যাবো। টাকা পয়সার জন্যই এইরকম করেছে, না হলেও বাড়ি থেকে তুলে নিয়ে যাবে কেন। 10টার সময় নিয়ে গেছে, আর 11টার সময় এই কেস। মধ্যমগ্রামে বাসের রেশারেশি, আর তাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ চলে গেল। হ্যাঁ, এক ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত এই বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, একজনের প্রাণ চলে গেল, একজন আহত, যিনি আহত তার শারীরিক অবস্থা কিরকম, আর কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? দেখো, একজন ঘটনাস্থলে মারা গেছে, অন্যজন হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন। মূলত মধ্যমগ্রামের দিক থেকে একটি স্কুটি করে তারা বারাসাতের দিকে পুজো দেখার জন্য বেরিয়েছিল। হঠাৎই একেবারে বারাসাত মাইকেলনগরের কাছে সেখানে দুটি বাস, অর্থাৎ L238 দুটি বাস রেসারেসি করতে গিয়ে একেবারে সজোরে ধাক্কা মারে বাইকের পিছনে, এবং সেখান থেকে ছিটকে পড়ে, অর্থাৎ সে নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থী, এবং তারপরই তাকে পিষে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় বাস চালক। ফলে এলাকার মানুষজন আহত ব্যক্তিকে নিয়ে, আহত যুবককে নিয়ে হাসপাতালে ভর্তি করে। এলাকার মানুষের যেটা অভিযোগ, যেভাবে রেসারেসি করছিল, এবং যেহেতু ট্রাফিকের কোনো পুলিশ সেখানে ছিল না, ফলে তার জন্য এই রেসারেসি, এবং সেখানেই ঘটনাস্থলে মৃত্যু হয় এই নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর। এবং তারপর এলাকার মানুষজন যশোর রোড অবরোধ করে, তার কারণ এই বাস চালককে গ্রেপ্তার করতে হবে, বাস চালককে আটক করতে হবে, এই ধরনের দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। এবং দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পরে সেখানে আরও বেশ কয়েকটি বাস যখন এসে পৌঁছায়,
তখন সেই L238 রুটে একাধিক বাস কিন্তু এই বিক্ষোভকারী তারা ভাঙচুর করে। তার একটাই দাবি, দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি তুলে বিক্ষোভ দেখায়। পরবর্তীকালে পুলিশ গিয়ে আশ্বস্ত করে। কিন্তু যেভাবে মর্মান্তিক ঘটনা, কালী পুজোর জন্য বারাসাত কিন্তু বিখ্যাত, সেই কালী পুজোয় প্রচুর পরিমাণে ফোর্স পুলিশ লাগানো হয়েছে। সেখান থেকে অন্যান্য ট্রাফিক থেকেও পুলিশ তুলে নিয়ে এসে বারাসাত শহরে রাখা হয়েছে। ফলে এখানে এলাকার মানুষের অভিযোগ যে শুধুমাত্র পুজোর জন্য ট্রাফিক পুলিশ পুরো ফাঁকা রেখে সেখানে তার জন্যই কিন্তু এই দুর্ঘটনা, এমনটা এলাকার মানুষ বলছেন। ফলে জানি একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পরবর্তীকালে আশ্বস্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে, অভিযুক্ত বাস চালককে তারপরে অবরোধ তুলে নেয়, এমনটাও কিন্তু জানা গেছে এলাকা সূত্রে। বাড়ি থেকে বেরিয়েছিল, মানে বিস্কুটি করে গাড়ি থেকে পড়ে যায়, পেছনে L238 ছিল, রানিংয়ে মেরে দিয়ে বেরিয়ে যায়, মেয়ে স্পট ডেট হয়ে যায়। আর ছেলেটা এখনও জানি না কি আছে না কাছে, আমি দেখিনি। আমি যে ছেলেটার সাথে ছিল, L238টা রাত চালানোর জন্যই অ্যাক্সিডেন্ট। নেই চেয়েছিলাম, 5 ঘন্টা ধরে আমরা নেই চেয়েছিলাম, পাইনি বলে আজকে আমরা নিয়ে হাতে আমাদের প্রশাসন হাতে তুলে নিতে হয়েছে। কিন্তু এখন এরাই আমাদের লোকজনকে সব তুলে নিয়ে চলে যাচ্ছে। কি কারণের জন্য প্রশাসনকে বলার পরে প্রশাসন করছে না, এখন আমাদের ছেলেপেলাদের নিয়ে চলে যাচ্ছে। দুর্ঘটনা কেন হয়েছে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হচ্ছে। যে ড্রাইভার আছে, যে গাড়ি চালাচ্ছে, বাইক চালাচ্ছে, বাস চালাচ্ছে, কার এক্স্যাক্টলি ফল্ট, ওটা আমি সিসিটিভি ফুটেজ নিয়ে অথবা উইটনেস স্টেটমেন্ট নিয়ে আমি রেকর্ড করে নেব, আর তারপরে ইনভেস্টিগেশন করব। মিরিক যাওয়ার পথে ঘটে গেল দুর্ঘটনা। খাদে পড়ে গেল গাড়ি, আর খাদে গাড়ি পড়ে 4 জনের প্রাণ চলে গেছে। এখনো পর্যন্ত অনেকে আহত বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, নেপাল থেকে মিরিক আসার পথে এই দুর্ঘটনা ঘটলো কিভাবে? এখনো পর্যন্ত কতজন আহত, তাদের শারীরিক অবস্থা কিরকম? তখন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলেই কিন্তু এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মিরিক থানার পানিঘাটা কুড়ির ফালিশ। মূলত মিরিকের যে পুটুং, সেই উদ্দেশ্যেই যাচ্ছিল এই যাত্রী বোঝাই গাড়ি, এবং গাড়িতে প্রায় 20 জন যাত্রী ছিল। এই চালক মিলিয়ে এই 20 জন যাত্রী যখন পুটুংয়ের পথে যাচ্ছিল, চড়াই রাস্তা, এবং সেই রাস্তায় সামনে থেকে গাড়ি আসায় কার্যত নিয়ন্ত্রণ হারান এবং ব্রেক ফেল করেই কিন্তু এই পুরো গাড়িটি একবারে খাদে পড়ে যায়, এবং সেখানেই কার্যত 4 জনের মৃত্যু হয়েছে। এবং বাকি 16 জনকে বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা করার পর প্রায় 4-5 জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। মূলত কাকরভিটা থেকেই এই গাড়িটি মিরিকের উদ্দেশ্যে যাচ্ছিল। দুপুর 1টা নাগাদ কাকরভিটা থেকে ভারতের দিকে প্রবেশ করে এই যাত্রীবহুল গাড়িটি, এবং তারপরেই কিন্তু মিরিকের উদ্দেশ্যে যায়। প্রায় 2টো নাগাদ এই গাড়িটি কিন্তু পাহাড়ের চড়াই রাস্তার দিকে যখন উঠছিল, সেই সময় কিন্তু সামনে থেকে এক গাড়ি আসে, এবং তারপরেই কার্যত নিয়ন্ত্রণ হারান চালক, এবং খাদে প্রায় 150 ফুট নিচে খাদে পড়ায় গাছপালার দিকে একবারে ঢেকে পড়ে গাড়িটি, এবং 4 জন প্রায় চাপা পড়ায় অবস্থায় মৃত্যু হয় তাদের, যাদের মধ্যে 2 জন নেপালের বাসিন্দা, এবং 2 জনকে কিন্তু বাকি 2 জনেও কিন্তু নকশালবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। এবং যে আহতগুলো উদ্ধার হয়েছে তাদেরকে কিন্তু কার্যত বেগ পেতে হয় পুলিশকে, কারণ গাছ এবং বিভিন্ন পাতা লতার মধ্যে ঢেকে থাকে এই আহতরা, এবং তাদেরকে প্রথম অবস্থায় সেই নিচের খাট থেকে উদ্ধার করা হয়। এবং অন্য যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, সেটিও কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে। তাই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, এবং এখন অবধি যে সমস্ত আহত রয়েছেন তারাই সবাই স্থিতিশীল রয়েছেন। এই ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, এবং যা নিয়ে কিন্তু অত্যন্ত শোক জানাচ্ছে এলাকাবাসী। ये गाड़ी लगभग हर रोज जाता था, वो मिरिक जाता था, वो काकरभिटा से मिरिक जाता था। आज भी वैसे गया था, और सुनने में आया कि वो नलडांडा में वो गाड़ी का ब्रेक नहीं लाके बैक होते समय वो पूरा खाड़ी में गया। लगभग 12-15 जन आदमी था। 12-15 जन में 3 जन को अभी डेट हुआ, ऐसा सुनने में आया। और घायल भी बहुत लोग हुआ। अभी सबका ट्रीटमेंट चल रहा है। আর এবার যে ছবিটা আপনাদের দেখাবো, সেই ছবিটা সত্যিই কপালে চিন্তার ভাঁজ ফেলবে বইকি। কেন এ কথা বলছি? কারণ খানাকুলের ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, জলমগ্ন খানাকুল, চাষের ক্ষতি। এখনো পর্যন্ত জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা, যত দূর পর্যন্ত চোখ যাবে শুধুই জল আর জল। কিন্তু কেন এরকম পরিস্থিতি? এর সুরাহা কোথায়? অনেকগুলো প্রশ্ন উঠছে। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপের কাছ থেকেই জানতে চাইবো। শুভদীপ, একে টানা বৃষ্টি আর তারপর ডিভিসির জল ছাড়া বিপদ বাড়ছে ক্রমশ। বিঘার পর বিঘা জমি জলমগ্ন, সুরাহা কোথায়?
একেবারেই দেখো, গত 4 মাস ধরে কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষের জমি জলমগ্ন অবস্থায় রয়েছে। যেটা সাধারণ মানুষের যেটা অভিযোগ, এই এলাকায় খানাকুলের উপর দিয়ে যাওয়া অরোরা খাল এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে এবং সেখানে স্লুইস গেটের কাজ চলছে। এর ফলে কিন্তু বাঁধ দিয়ে রাখা আছে ওই নদী, ফলে খানাকুলের যে ধাননগরী, জগৎপুর এবং মারোখানা এলাকার বিস্তীর্ণ চাষের জমি, সেখানে জল কিন্তু জমে গেছে। গত যে পুজোর সময় যে ডিভিসির তরফ থেকে বারবার জল ছাড়া হয়েছিল, সেই জল কিন্তু এই মুহূর্তে একেবারে জমে আছে নদীর বিস্তীর্ণ মাঠে এবং এর ফলে যেটা অসুবিধায় পড়েছেন এই সময় সবজি চাষ, যেমন মূলো, শসা এবং কাঁচা লঙ্কা, এই সব চাষ কিন্তু এই সময় হয়ে যায়, কিন্তু জল জমে থাকায় সেই চাষ কিন্তু এখনো পর্যন্ত করতে পারছেন না খানাকুলের চাষিরা। এর ফলে তাদের কার্যত দিশেহারা অবস্থা, কারণ এরপর চাষের সময় পেরিয়ে যাচ্ছে। আদৌ এই চাষ করা সম্ভব হবে কিনা সেই নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে খানাকুলের চাষিরা। যদিও প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে সেচ দপ্তরকে ইতিমধ্যেই এই অবস্থার কথা জানানো হয়েছে এবং যত দ্রুত সম্ভব এই জল বের করা, নিকাশি করার ব্যবস্থা করা হবে বলেই কিন্তু প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু শুভদীপ, একটা প্রশ্ন বারবার করে উঠে আসছে, প্রশাসন সদা তৎপর পাশে রয়েছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা সুরাহা কিভাবে পাবেন, এর ক্ষতিপূরণ? কারণ বিঘার পর বিঘা জমি জলমগ্ন মানে ক্ষতির যে পরিমাণ সেটাও কিন্তু প্রচুর। একেবারেই দেখো, ক্ষতির পরিমাপ কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে পুরোপুরি করা হয়নি, কারণ যেহেতু এখনো জলমগ্ন অবস্থা রয়েছে তাই জমির পরিমাপ করা কিন্তু এখনো সম্ভব নয়, কারণ জল না বের হওয়া পর্যন্ত কিন্তু কত ক্ষয়ক্ষতি হয়েছে সেই পরিমাপ প্রশাসন করতে পারবে না। তাই জল বের করাটাই কিন্তু এখন প্রথম কাজ প্রশাসনের। এই জল বের করার পর কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই পরিমাপ করে, যেহেতু বাংলা সরকারের যে শস্য বীমা রয়েছে সেই শস্য বীমার আওতায় চাষিদের আনা হবে, সেই আশ্বাসও কিন্তু ব্লক প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে দেওয়া হয়েছে। তবে চাষিরা ইতিমধ্যেই চাইছেন যে যদি এই কয়েকদিনের মধ্যে এই জল বের করা সম্ভব হয় তাহলে কিন্তু এখনো চাষের সময় রয়েছে, তারা শসা, সবজি এবং রবি ফসল যেগুলো, সেই ফসলগুলো কিন্তু চাষ করতে পারবে। কিন্তু দ্রুত যদি জল বের করা না হয় তাহলে কিন্তু সেই চাষের সময় পেরিয়ে যাবে। তাই ব্লক প্রশাসন দ্রুত কি ব্যবস্থা নেয় সেদিকে কিন্তু চাষিদের নজর থাকছে। সোনিয়া, বেশ, একবারে ডুবে আছে, জ্যৈষ্ঠ মাস থেকে জল মাঠে একটু ডুবে, একবারে আষাঢ় মাস থেকে একবারে পুরো ডুবে আছে। আর জমিতে সব পানা বর্মা উসে হয়ে ভর্তি হয়ে গেছে, চাষ তো কিছু হচ্ছে না, এখন তো জল নিকাশির রাস্তা নেই। যদি 1 মাস জল হয়ে থাকে তাহলে কি করে হবে? কিছুই তো হচ্ছে না, বন্যার জল, বৃষ্টির জল সব জমে রয়েছে, পরিস্থিতি খুবই খারাপ। শসা হতো, সরষে হতো, লঙ্কা হতো, তা মূলের ওই চাষ সবই হতো, কিন্তু কিছুই করতে পারা যাচ্ছে না। এই জ্যৈষ্ঠী থেকে জল ঢুকেছে, জল আর বেরোচ্ছে না, পাট সব চলে গেছে, তাহলে পয়সা করে কোথায় পাবো, কি করে চলবে সংসার? এবছর অনেকগুলো বন্যা হয়েছে এবং বৃষ্টিটাও যেহেতু বেশি হয়েছে চাষিদের খুব ক্ষতি হয়েছে। অরোরা খালের ওপর হচ্ছে একটা সুইলিশ গেট হচ্ছে শোষাখালীতে, তো সেই জন্য জলটাও অনেকটা ঘেরা রয়েছে। কাজটা হোক, আমরা চাই পরবর্তীকালে চাষবাসের সুবিধা হবে। আলোচনা করছি যে যাতে খুব তাড়াতাড়ি হচ্ছে জল নিকাশি করা যায় এবং হচ্ছে চাষিদের চাষ করার ব্যবস্থা করা যায়। খানাকুলের এই ছবিটা তো আপনাদের দেখাচ্ছিলাম, চাষের ক্ষতি, কৃষকদের মাথায় হাত। কিন্তু এবার কালনায় আবার অন্য ঘটনা, কিন্তু সেখানেও কৃষকদের মাথায় হাত। ধানের জমিতে পোকার হানা, কালনায় ধান চাষে ব্যাপক ক্ষতি, কারণ একেবারে ধুলোর মতো গুঁড়িয়ে যাচ্ছে ধান। কিভাবে, কেন, আরো বিস্তারিত এ বিষয়ে নবকুমার জানাতে পারবে। নবকুমার, পোকার হানা আর তাতে প্রচুর ক্ষতি, কৃষকরা কি করবেন বুঝে উঠতে পারছেন না, প্রশাসন কি বলছে? দেখো, বিষয়টা হচ্ছে যে কালনার যে 2 নম্বর ব্লক, সেখানে বেশ কিছু অঞ্চলে, বড় ধামাস থেকে শুরু করে বেশ কিছু অঞ্চলে দেখা গেছে যে বাদামি শোষক পোকার যে উপদ্রব, এবং সেইখানে পুরোপুরিভাবে ধানগুলি নষ্ট করে দিচ্ছে এবং সেইখানে বেশ কিছু এলাকা জুড়ে চাষিরা অনেক রকম ওষুধ ব্যবহার করে কোনো রকম সুরাহা পায়নি। মূলত দেখা যাচ্ছে কি ধানগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এবং সেখানে খড়ের মতন রং হয়ে যাচ্ছে। এই পরে দুশ্চিন্তার ভার চাষিদের মাথায়, কারণ এই চাষের ওপর ভিত্তি করে তাদের সারা বছরই চলতে হয়। কিন্তু এখন তারা এই মুহূর্তে কি করবে? কিন্তু প্রশাসনের তরফ থেকে কৃষি আধিকারিকরা যেটা জানাচ্ছেন, তারা জানাচ্ছেন যে এই ধরনের চাষের জন্য নাইট্রোজেনের হার কমাতে হবে এবং
পদ্ধতিগতভাবে তাদের অনেক রকম হাওয়া বাতাস খেলবার জন্য একটু গ্যাপিংয়ে চাষবাস করতে হবে। এর পরবর্তীকালে যেখানে কীটনাশক পাওয়া যাচ্ছে না সেই সব জায়গায় সঠিক কীটনাশক নিয়ে তা ব্যবহার করতে হবে। কিন্তু যাই হোক না কেন, এই ফলশ্রুতিতে চাষিরা এই মুহূর্তে যে অবস্থা চলেছে তারা এই মুহূর্তে যে কী করবে সেই নিয়ে সরকার যদি তাদের ওপরে একটু সদয় হয় এই বিষয়ে তারা তাকিয়ে রয়েছে। কিন্তু নবকুমার, প্রশাসন সর্বদা হাত বাড়িয়ে রয়েছে সাহায্যের, কিন্তু তা সত্ত্বেও এর ক্ষতিপূরণ কিভাবে সম্ভব, কৃষকরা কি ভাবছেন? বিষয়টা তাদের হচ্ছে যে যারা যদি কোনো রকম মানে এই যে ধান যারা বুনেছে তাদের কোনো রকম বীজ বা কীটনাশক এগুলো কোনো রকমভাবে সাহায্য করা, কিংবা যে বিমার টাকা তারা পায় সেগুলি যাতে ঠিক মতন তারা পায়, এই বিষয়গুলির ওপরে তারা তাকিয়ে রয়েছে। কারণ এই চাষের ওপরে সারাটা বছর তাদের চলতে হয়, কিন্তু এইভাবে যদি দুর্যোগ নেমে আসে চাষের ওপরে তারা কিভাবে বাকি বছরটা কাটাবে, এই নিয়েই তাদের বক্তব্য তুলে ধরতে চাইছে তারা। শোষক পোকা এবছর ব্যাপক হারে, আমরা একবার করে ওষুধ দিয়েছি, তাতেও মানিনি, দ্বিতীয়বার দিয়েছি, এখন থেমে আছে। তারপরে ধান যদি যখন পাকবে তখন আবার কি হবে জানি না, লাগবে কি লাগবে না, কিন্তু মাঠে শোষকের হার ব্যাপক। মানে একদম পুরো ধান কি খেয়ে নিচ্ছে? হ্যাঁ, ফুলবার আগেই বহু জমির ধান খানিকটা করে নিয়ে একদম খড় করে দিয়ে। এই যে কন্ডিশনটা চলছে, বাদামি শোষক পোকা সাধারণভাবে হয় কি, বেশি ঘন করে গাছ মুড়লে, গাছে বেশি সার দিলে, আর মেন যেটা হয় মাজরা পোকার জন্য বেশি ওষুধ দেওয়ার ফলে কি হচ্ছে না, আমার আজকে জমি যে বন্ধু পোকা সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে। যে চাষি মাজরার জন্য যত বেশি ওষুধ দেবে তার জমিতে তত বাদামি শোষক পোকার একটা প্রকোপ দেখা যাবে। বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় আছে সেখানে আমরা জানাচ্ছি, তাদের আমরা সচেতন করছি যাতে ডিলারদের কাছে আসলে ডিলারের সঠিক ওষুধ দেয়। এবার একটা ছবি আপনাদের দেখাই। জাতীয় সড়কে দাঁতাল, খড়িবাড়ি। এ ছবি মাঝে মধ্যেই খড়িবাড়িতে দেখা যায়, কিন্তু সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন ভালো করে। খড়িবাড়িতে জাতীয় সড়কে দাঁতাল আর সিসি ক্যামেরা বন্দী হয়েছে হাতির সেই ভিডিও দেখুন। টুকরিঝাড় জঙ্গল থেকে একেবারে সোজা লোকালয়ে হাতি ঢুকে পড়েছে। খাবারের সন্ধানে লোকালয়ে দাঁতাল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রাতের অন্ধকার আর সিসি ক্যামেরা ফুটেজ, জাতীয় সড়কে দাঁতাল। খড়িবাড়ির ৩২৭ নম্বর জাতীয় সড়কের ধার দিয়ে একেবারে দাঁতাল হেঁটে হেঁটে যাচ্ছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানবো তার কাছ থেকে। বিশ্বজিৎ, বন দপ্তর কি বলছে? সোনিয়া, প্রতিনিয়ত দেখা যায় যে শীত শুরু হওয়ার আগেই কিন্তু বিভিন্ন হাতির দল বিভিন্ন জঙ্গলে ঢুকে পড়ে। তেমনি কিন্তু এই টুকুরিয়াঝাড় জঙ্গল, যেখানে 50টির মতো হাতি রয়েছে, আর এই জায়গায় দেখা যায় একেবারে রসদ সংগ্রহ করতে দিব্যি রাতের বেলায় বিভিন্ন জায়গায় চাষের জমিতে ঢুকে পড়ছে হাতির দল। গত দুদিন আগেই ছবিটা দেখা গিয়েছিল, চাষের জমিতে একবারে সাফ করে ফেলেছিল এই হাতির দল। এবং দেখা গেল যে গতকাল ভোর প্রায় 3টা 15 মিনিট সিসিটিভি ক্যামেরা ফুটেছে, সেই ক্যামেরা বন্দী হয়েছে একবারে দিব্যি রাস্তা, জাতীয় সড়কের উপর দিয়ে হাঁটছে দাঁতাল। আর এই ছবি কার্যত ভাইরাল হতেই আতঙ্ক ধরাচ্ছে এলাকাবাসীদের মধ্যে। কারণ দেখা যাচ্ছে যে 3টে 15 মিনিটে যখন দাঁতাল এই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তার পাশ দিয়েই কিন্তু যানবাহন চলাচল করছে। অর্থাৎ যানবাহন থাকা সত্ত্বেও এভাবে দিব্যি রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া কার্যত কিন্তু আতঙ্ক তৈরি করছে এলাকাবাসীদের মধ্যে। তবে বন দপ্তর বিভিন্নভাবে দেখা যায় তারা যে টিম গঠন করা, হেল্পলাইন নাম্বার চালু করা থেকে শুরু করে সমস্ত কিছু করছে। তবে তারপরেও দেখা যাচ্ছে বন দপ্তরের কিছুটা হলেও ফাঁকের সুযোগ নিয়ে রসদ সংগ্রহ করতে একবারে লোকালয়ে বেরিয়ে পড়ছে, আর সকাল হতেই ফের জঙ্গলে ঢুকে পড়ছে হাতির দল। তবে হাতির দলকে নজরদারি করতে বিভিন্ন জায়গায় কিউআরটি টিম বসিয়েছে বন দপ্তর। কার্শিয়াং ডিভিশনের বন দপ্তর তারা কিন্তু চেষ্টা করছে যাতে এই লোকালয়ে হাতির হানাকে রোকা যায় এবং যাতে ফসলের ক্ষতি রোকা যায়, সেই জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিউআরটি টিম গঠন করা হয়েছে। টুকরিয়াঝাড়, বামনডাঙ্গা থেকে শুরু করে বিশ্বজিৎ, একবার একটু জানতে চাইবো যে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এর জন্য। তারপর একটি হেল্পলাইন নাম্বার কার্শিয়াং ফরেস্ট ডিভিশন চালু করেছে, যা 24x7 খোলা রাখছে। পাশাপাশি
প্রায় 10টির মতো কিউআরটি টিম রাখা হয়েছে, সঙ্গে বিভিন্ন রেঞ্জের কর্মীরা তারাও কিন্তু রাতে টহলদারি করছে, যাতে কোনো কারণে হাতির দল লোকালয়ে প্রবেশ করে লোকালয়ে কৃষকদের ক্ষতি না করে। তেমনি মানুষ এবং হাতির যে সংঘাত যা দীর্ঘদিন ধরে দেখা গিয়েছিল সেই সংঘাত যাতে রোকা যায় তার জন্য কিন্তু একেবারে সেই চেষ্টাই করছে বন দপ্তর। বেশ বিশ্বজিৎ।